কি ব্যাপার ছোট বৌমা? ছোট খোকাকে তো দেখতে পাচ্ছি না সকাল থেকে। মাঠে গেছে নাকি? না মা, কাল মাঠ থেকে ফিরে তার শরীর খারাপ লাগছিল, তাই আমিও আর আজ সকালে তাকে ডাকিনি। খুব ভালো করেছো। ছেলেটা আমার খেটে খেটে মরল, না জানি তার কপালে সুখ হবে কিনা। এই কি মাজি, আপনি দেখছেন আমি উঠোন ঝাড়ু দিচ্ছি, তবু আপনি এভাবে ময়লা কেন ফেললেন? ময়লা ফেলেছি তো কি হয়েছে, আবার ঝাড়ু দাও না। কেন আবার ঝাড়ু দেবে? আপনি অতিথি হয়েও এমন ভুল কি করে করলেন সান্ধিজি? ও মা গো, বাবা গো, কেন যে আমি এ বাড়িতে এলাম গো। আর মা, আমি আর তো শ্বশুর বাড়িতে থাকতে চাই না মা। এক্ষুনি আমাকে ব্যাগ গুছিয়ে দে। এ কি মা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? দেখ না মা, রাধা উঠোন ঝাড়ু দিচ্ছিল, আমি এসে একটা ময়লা ফেলে বললাম, রাধা মা, ময়লাটা নিয়ে যাও। আর তাতেই ওরা বউ শাশুড়ি মিলে আমাকে কত কথা শোনালো। জামাইয়ের বাড়িতে থাকি, আরো কত কি। এটা তো ঠিক করনি মা তোমরা। ছোট বউ, এক্ষুনি রমার মায়ের কাছে ক্ষমা চাও। কেউ কোনো ভুল করেনি যে বাইরের একজনের কাছে এভাবে ছোট হতে হবে। ভুল যদি কেউ করে থাকে তবে সেটা তো শাশুড়ি মা করেছেন। দেখেছো বাবা জীবন, আমি আর এ বাড়িতে থাকবো না। আপনি কেন চলে যাবেন মা? যেতে হয় তো ওরা যাবে, এ বাড়ি আর সব সম্পত্তি আমার নামে। কি এত বড় কথা তুই বলতে পারলি খোকা? আর আমার ছোট খোকাকে ঠকিয়ে তুই এটা কিভাবে পারলি? নিজের ভালোর জন্য সব পারতে হয় মা। আর কমল ভাই নিজেই তো কেবল এই বাঁশবাগান চেয়েছে, তাই পেয়েছে সে। দেখো মা, এ বাড়িতে থাকতে হলে সবকিছু মানিয়েই থাকতে হবে, না হলে অন্য রাস্তা দেখো। আজ আমার বাড়ি থেকে আমাকেই তাড়িয়ে দিতে চাইছিস? আমি তোকে অভিশাপ দিলাম, আজ যেমন আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছিস, এই বাড়ি ছাই হয়ে যাবে একদিন, দেখবি। মা, এখানে আর এক দণ্ডও না। গিন্নি, চলো, সব গুছিয়ে মাকে নিয়ে চলো। বাড়ি ছেড়ে তো চলে এলাম রে খোকা, কিন্তু এখন থাকবো কোথায় আমরা? আমাদের যে থাকার কোনো জায়গা নেই। কিন্তু গোপাল ভাই আমাদের সাথে যা করলো, এরপরে আর ও বাড়িতে থাকা ঠিক হবে না মা। এমনিতেই আমাদের সাথে যা নয় তাই ব্যবহার করে ওরা। এখন তো ভাবির মাকে দিয়েও কথা শোনাতে ছাড়ে না। বাইরের কেউ এসে আমার মা আর বউকে অপমান করবে, সেটা আমি মানতে পারবো না। কিন্তু এখন কি করবি খোকা? কিছু কি ভেবে দেখেছিস? জায়গা যখন একটু পেয়েছি, তখন কোনো না কোনো ভাবে একটা ঘর তুলে আমরা থাকতে পারবো মা। আর মাঠেও তো আমার নামে একটু জমি আছে। কিন্তু আপাতত মাথা গোঁজার জন্য তো ঠাঁই লাগবে আমাদের। এ কি বিমল চাচা, তুমি এই সময় তুমি এখানে কি করতে এসেছো চাচা? তোদের চাচির থেকে সব শুনলাম, গোপাল নাকি তোদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তাই ভাবলাম তোদের জন্য কিছু খাবার নিয়ে আসি। তুমি আবার কষ্ট করে এসব করতে গেলে কেন চাচা? হারান ভাই বেঁচে থাকতে একসময় আমাকে অনেক উপকার করেছে। আজ তার পরিবারের বিপদের দিনে আমি কি চুপ করে বসে থাকতে পারি? কিন্তু তোরা থাকবি কোথায়? রাত তো হয়ে এলো বলে। সেটা নিয়েই চিন্তায় আছি, কি যে করি। আমি বলি কি, তুই একবার গোপালের কাছে যা কমল, গিয়ে কিছু টাকা চেয়ে নিয়ে আয়। সেই টাকা দিয়ে কিছু টিন কিনে একটা ঘর তুলে নে। যে বাড়ি ছেড়ে অপমান সহ্য করতে না পেরে চলে এসেছি, আবার সেখানে যাবে? তাই করতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। এই নে খাবারগুলো, রাখ বাবা। আমি এখন আসি তাহলে, হ্যাঁ? তোমাকে সেই কখন থেকে ডেকে চলেছি, তুমি তো শুনছই না ভাই। আমি খেয়াল করিনি। সবসময় কি আর তোদের কথা মাথায় নিয়ে চলে নাকি? আমার নিজের সংসার নিয়ে ভাবতে হয়। তা কিসের জন্য ডেকেছিস তাই বল। আসলে দাদা, আমরা সোনালী বাঁশবাগানে একটা ঘর করে থাকতে চাই, কিন্তু হাতে কোনো টাকা না থাকায় ঘর করতে পারছি না। তো আমি কি করব শুনি? যদি আমায় কিছু টাকা ধার দিতে, তবে আমি ঘর করতে পারতাম।
আর টাকা হলে আমি সব ফিরিয়ে দেব আবার। খুব তো মেজাজ দেখিয়ে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলিস, এখন কেন সাহায্য চাইতে এসেছিস আমার কাছে? আমি কোনো সাহায্য করতে পারবো না। এভাবে বলো না দাদা, তুমি সাহায্য না করলে কে সাহায্য করবে বলো? আমি কারো দাদা নই। যেদিন সংসার ছেড়ে তোরা চলে গিয়েছিলিস সেদিন থেকেই আমি আর তোদের আপন ভাবি না। এরপরে যেন আর কখনো আমাকে কোনো সাহায্যের জন্য ডাকবি না। তোর ভাইটা তো আসলেই খারাপ রে কমল, এমন মানুষ আমি জীবনেও দেখিনি। তোর সাথে না হয় শত্রুতা, কিন্তু তোর মা তো তারও নিজের মা রে। বুঝলে চাচা, এখন সে কেবল তার শাশুড়ি মাকেই চেনে, তাকে ছাড়া আর কাউকে চেনে না। তা যা বলেছিস। আরে, এটা কিসের আওয়াজ হলো? মনে হলো যেন বাঁশের মধ্যে কিছু একটা আছে। আমারও তো এমনই মনে হলো। আবার কোপ বসা দেখি। আমার মন বলছে বাঁশের মধ্যে কিছু একটা আছে, বাঁশটা কাটলেই দেখা যাবে। আরে, এটা তো সোনার মতো দেখা যাচ্ছে চাচা। সোনার মতো নয় রে পাগলা, এই যে খাঁটি সোনা। এই সোনালি বাঁশ কেবল নামে সোনালি নয়, সোনা ফলানোর জন্যই বোধহয় এর নাম সোনালি বাঁশ হয়েছে। আমারও তো সেটাই মনে হচ্ছে। মা, গিন্নি, কোথায় গেলে তোমরা? দেখে যাও এসে আমাদের সোনালী বাঁশবাগানের বাঁশে কি পেয়েছি। কি গো, আজকে জমির কাজ দেখতে যাবে না? না গিন্নি, আজ সেদিনের বাঁশটা থেকে যে সোনা পেয়েছিলাম সেটা বিক্রি করতে শহরে যাব। এ তো অতি উত্তম কাজ খোকা, তোর বাবাও এমন পরোপকারী ছিলেন। বাবা এই জন্যই বোধহয় বাবা আমাকে এই সোনালী বাঁশ বাগানটা নিতে বলেছিলেন। তোর বাবা বোধহয় আগে থেকেই বুঝে গিয়েছিলেন যে গোপাল তোকে এইভাবে ঠকাবে। যাক, ভালোই হয়েছে। এখন বিধাতা আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। আর কারো সাহায্য নিয়ে আমাদের বাঁচতে হবে না, আর কারো কথাও শুনতে হবে না কারণে অকারণে। তুমি একদম ঠিক বলেছ ছোট বৌমা। আমাকে এখন শহরে যেতে হবে। গিন্নি, আমার ছাতাটা এনে দাও দেখি। ঠিক আছে, তুমি চাটা শেষ করো, আমি ছাতা এনে দিচ্ছি। হ্যাঁ রে রমা, জামাই বাবাজি তো এখনো বাড়ি এলো না রে আজকে। আসবে কি করে? আজ কদিন ধরে ব্যবসায় অনেক ক্ষতি হচ্ছে, কোনো প্রকার লাভ তো হচ্ছেই না, উল্টে ক্ষতি হচ্ছে। সব তোর ওই শাশুড়ির অভিশাপের ফল। কি গো, তোমার কি হয়েছে? কোনো কারণে কি তুমি চিন্তিত? হ্যাঁ গিন্নি, দিনে দিনে কেবল ব্যবসায় লোকসান হচ্ছে। মাঠে জমিগুলোতে লোকজন ঠিকমতো কাজ করছে কিনা সেটাও দেখবার সময় পাচ্ছি না। কমল থাকতে তো ওইসবই দেখাশোনা করতো। তোমার ভাই তো তার আগের ভাইটি নেই শুনলাম। কেন, কি হয়েছে মা? কি হয়েছে? তোমার ভাই নাকি ওই সোনালী বাঁশ বাগানের বাঁশের মধ্যে সোনা পেয়েছে। তোমার ভাই তোমার থেকেও বড় লোক হয়ে গেছে। এই জন্যই বুঝে সে সোনালী বাঁশবাগানের জন্যই চুপ ছিল। মা ছেলেতে ভালোই বুদ্ধি করেছে। না না গিন্নি, আমি নিজেই তো জোর করে ওদের ওই বাগানে পাঠিয়েছি। এখন দিনে দিনে আমাদের ব্যবসায় ধস নামছে। কালকে পাওনা টাকা না দিতে পারলে আমার দোকান জমি সব নিয়ে যাবে মহাজন। আমি বলি কি বাবা, ওই বাঁশ বাগানে তো তোমারও হক আছে। তুমি এক কাজ করো, ওই বাগান থেকে বাঁশ কেটে নিয়ে এসো, তাহলে যা সোনা পাবে সেটা বিক্রি করে সব দেনা মিটিয়ে দেবে। আপনি ঠিকই বলেছেন মা। আজকে রাতে সবাই যখন ঘুমাবে তখন আমরা যাব সোনালী বাঁশ কাটতে। তাড়াতাড়ি করো, ওরা কেউ দেখে ফেললে শেষে সর্বনাশ হবে। সারা গাঁয়ের লোক তখন আমাদের বিপক্ষে যাবে। করছি তো। আরে, এটা কিসের আওয়াজ? এটা বোধহয় বাঁশের মধ্যে থাকা সোনার আওয়াজ। কুড়ালের কোপ পড়তেই ঝনঝন করে উঠল। আরে সত্যি তো, এমন দুর্লভ সোনা আমি আর জীবনে কখনো দেখিনি আমি। কমল তবে এতদিন এই সোনা নিয়েছে। কমলকে আমার থেকে ধনী হতে দেব না। আজ রাতেই সব বাঁশ বাগান উজাড় করে দাও, তবে সব বাঁশ কেটে সব সোনা আমরা নিয়ে যাব। তারপর দেখি তোমার ভাই সোনা কোথা থেকে পায়। হ্যাঁ হ্যাঁ, তাই করব। কি হয়েছে মা, তুমি এভাবে দৌড়ে এলে কেন?
তাড়াতাড়ি বাড়ি চল তোরা, সারা বাড়িতে আগুন লেগেছে। এই বাঁশ বাগানে কিছু একটা আছে, সব পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আরে আরে ওই দেখো, পাত্রে রাখা সোনাও ছাই হয়ে যাচ্ছে।